ভারত ও পশ্চিমবঙ্গ সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, আর তাতে যেন একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে ওই বাংলাদেশের মৌলবাদীরা। অনুপ্রবেশ বন্ধে, সীমান্তে নজরদারি আর পুশব্যাক নিয়ে কড়া পদক্ষেপ ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের, যার জেরে বাংলাদেশের পথে নেমে হিন্দুদের সামাজিক বয়কট করার দাবি জানাচ্ছেন কট্টরপন্থীরা। পশ্চিমবঙ্গে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা খারিজি মাদ্রাসার বারবারান্ত কমাতে উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার ফলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে ভারতকে জ্ঞানের বাণী শোনাচ্ছেন ওই বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা। তারা বোধহয় ভুলে গেছে বাংলার একটা প্রবাদ রয়েছে, আপনি আচরি পরেরে শেখাও ধর্ম। বাংলাদেশ জুড়ে একের পর এক হিন্দু নিধনযজ্ঞ চলছে কেন? মিথ্যে মামলায় হিন্দুদের গ্রেপ্তার করা হচ্ছে কেন? বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হিন্দুদের সামাজিকভাবে বয়কট করার হুমকি দেওয়া হচ্ছে কেন? ভারতের খেয়ে ভারতের পরে ঢাকার রাজপথে ভারতের বিরুদ্ধে স্লোগান উঠছে কেন? পশ্চিমবঙ্গের বুকে শত শত খারিজি মাদ্রাসা গড়ে তোলার পেছনে আসল উদ্দেশ্যটা কি? পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসার সঙ্গে যোগ রয়েছে বাংলাদেশের মৌলবাদী এবং জঙ্গি সংগঠনগুলোর। খারিজি মাদ্রাসাগুলো কেন গোটা বিশ্বের কাছে বড় একটা হুমকি হয়ে উঠছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ মহারাজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। চিন্ময় কৃষ্ণকে মিথ্যে মামলায় এখনও জেলে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু জানেন কি, সম্প্রতি হরিদাস চন্দ্র তরণী দাসকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই হরিদাস চন্দ্র কে? গাইবান্ধায় সুবিশাল রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় উঠে এসেছিল এই হরিদাস চন্দ্র তরণী দাস। গাইবান্ধায় প্রায় 51 ফুট উচ্চতার একটি কৃষ্ণ মূর্তি এবং শিব মূর্তি নির্মাণ করেন এই হরিদাস। গত 2025 সালের 26শে অক্টোবর সেই কৃষ্ণমূর্তির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এরপর 81 ফুট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণের কাজ শুরু করেন হরিদাসবাবু। কিন্তু রাম মূর্তি নির্মাণ নিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থীরা। সে তথ্য আপনাদের এই এডিটরস ডায়েরির একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম। ওই বিক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া হয় রাম মূর্তি নির্মাণের কাজ। আপনাদের এটাও বলেছিলাম যে ওই ইসলামী মৌলবাদীরা রাম মূর্তি নির্মাণের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন তোলা শুরু করেছে। আর কি অদ্ভুত দেখুন, মৌলবাদীদের এই দাবির পরেই গত রবিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ি থেকে অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এর আগে 2024 সালের 25শে নভেম্বর হিন্দুদের জন্য আওয়াজ তুলেছিলেন চিন্ময় কৃষ্ণ, তাকেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার সেই তালিকায় নাম হরিদাস তরণী দাসের। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে কিন্তু সরব হয়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হরিদাসকে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছেন তারা। কিন্তু ওই পর্যন্তই। বাংলাদেশে হিন্দুদের প্রতি আইনের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, তার আমার বলার কোনো অপেক্ষা রাখে না। 2024 সালের আগস্ট থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং তাদের সম্পত্তির ওপর 3100টিরও বেশি হামলার রেকর্ড করা হয়েছে। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের প্রতিবেদন অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর 5 শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসেব অনুযায়ী শুধু 2024 সালের আগস্ট মাসেই বাংলাদেশ জুড়ে প্রায় 2010টি হামলার ঘটনা ঘটেছিল এবং সামগ্রিকভাবে প্রায় 1769টিরও বেশি সাম্প্রদায়িক হামলার অভিযোগ দায়ের করা হয়েছে।
আবার মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে 386টি ঘরবাড়িতে হামলা সহ 138টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই তথ্যগুলোই কিন্তু প্রমাণ করছে বাংলাদেশের হিন্দুরা কেমন আছেন। আর এই পরিস্থিতি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ওই মৌলবাদী এবং কট্টরপন্থীরা বর্তমানে সরাসরি আবার হিন্দুদের সামাজিকভাবে বয়কট করার ডাক দিচ্ছে। ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা নামের একটি সংগঠন বাংলাদেশে হিন্দুদের সামাজিকভাবে বয়কট এবং সরকারি অফিস থেকে অপসারণ এমনকি ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির আহ্বায়ক আরিফ আল খাবির আবার দিনের আলোয় একেবারে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অংশ করে নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা মুসলমান জনগণ জনগণ জনগণ। যদি এখন হিন্দু রাষ্ট্রকে দুশ্মন বাদ দিয়ে ভাই বলেন, এখন হিন্দুরা কিন্তু আর দুশ্মন না, হিন্দু হয়ে গেছে মুসলমানের ভাই। তাই এখন মুসলমানের আর খবর নাই। বুঝতে পারছেন? বুঝতে হবে দুশ্মনকে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন মুসলমানদের শত্রু সবচেয়ে বড় শত্রু ইহুদিরা আর মুশরিকরা, মানে হিন্দুরা, যারা শিরক করে এরা। আর মুসলমানরা যদি তাদেরকে ভাই বলে বন্ধুত্ব করে তাহলে তো হবেই। তাহলেই বুঝুন এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই সমস্ত বিভেদ সৃষ্টিকারী এবং হিংসা ছড়ানো সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ ওই তারেক রহমানের প্রশাসন। উল্টে এই সমস্ত মৌলবাদী কট্টরপন্থী ওই জঙ্গিবাদীদের নিরাপত্তা দিচ্ছে। আর রামমূর্তি নির্মাণকারী হরিদাস তরণী দাসকে মানি লন্ডারিংয়ের অভিযোগে রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হচ্ছে। বদলের বাংলাদেশে হিন্দুদের অবস্থা যে এতটুকুও বদলায়নি, এই ঘটনাগুলোই কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে। আর এই অবস্থায় আবার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কিছু সংগঠন ভারতকে জ্ঞানের বাণী শোনাচ্ছে। ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, হিন্দু ধর্মের সমালোচনা করছেন, আবার ভারত নাকি খণ্ড খণ্ড হয়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করছেন। সারা পৃথিবীতে হিন্দু ধর্ম যেটা জঙ্গি ধর্ম সেটাই তারা প্রমাণ করে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং অবিলম্বে ভারত সরকার মোদীকে বলবো, অবিলম্বে এই নির্যাতন আপনি বন্ধ করুন, অন্যথায় ভারত খণ্ড খণ্ড হয়ে যেতে বাধ্য হবে। ভারতীয় হিন্দু গোষ্ঠী নির্যাতন করতে না পারে, জঙ্গি গোষ্ঠী যাতে নির্যাতন করতে না পারে সেভাবে আমি উদাত্ত আহ্বান জানাই এবং ভারত সরকার মোদী সরকারকে বিনীত অনুরোধ জানাবো, যত দ্রুত সম্ভব সকল ধর্মের নিরাপত্তা প্রদান করে ভারতকে প্রমাণ করে দিন সেটা বাংলাদেশের মতো শান্তিপ্রিয় একটি দেশ। এরা আবার বলছে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, সবাইকে নিয়ে থাকে। যদি তাই হয় তাহলে হিন্দুদের ওপর বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে কেন? বাংলাদেশে কেন নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানকার হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা? রইল ভারতের কথা। তথ্য বলছে ইন্দোনেশিয়ার পর বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা এই ভারতে বসবাস করে এবং তারা ভারতের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিতে সব কিছুতেই একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আর পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় এই ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক বেশি সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে। না হলে ওই বাংলাদেশ থেকে মুসলিমরা বৈধ বা অবৈধভাবে ভারতে এসে ঘাঁটি গেড়ে বসতো না। কখনো শুনেছেন ভারত থেকে হিন্দুরা বাংলাদেশে গিয়ে বসবাস করছেন, সেখানে থাকছেন? বরং বাংলাদেশ থেকে হিন্দুদের পাশাপাশি মুসলিমরাও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমে এসেছে কাজের জন্য, একটু ভালোভাবে বাঁচার জন্য। তবে এবার কিন্তু সেগুড়ে বালি। ভারত এবার অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের সংখ্যাগুরু যারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করা শুরু করেছিল তাদের ধরে ধরে একেবারে ফেরত পাঠানো শুরু হয়েছে। আর শুধু তাই নয়,
পশ্চিমবঙ্গের বুকে খারেজি মাদ্রাসা খুলে বসে ইসলাম প্রচারের নামে যে জঙ্গি চাষ করার অভিযোগ উঠেছে বারবার, এবার সেদিকেও কিন্তু কড়া নজর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বুকে শত শত এই খারেজি মাদ্রাসা গড়ে তোলার পেছনে আসল উদ্দেশ্যটা কি? পশ্চিমবঙ্গে খারেজি মাদ্রাসার সঙ্গে কি যোগ রয়েছে বাংলাদেশের মৌলবাদী এবং জঙ্গি সংগঠনগুলোর? সে কারণেই কি সীমান্তে কাটাতারে আপত্তি ওই বাংলাদেশের মৌলবাদীদের? খারেজি মাদ্রাসাগুলো কেন গোটা বিশ্বের কাছেই একটা বড় হুমকি? সময়টা 22শে জানুয়ারি 2002 সাল, সকাল 6:15 নাগাদ দুই জঙ্গি একেবারে শাল মুড়ি দিয়ে মোটর সাইকেলে চেপে অতর্কিতে হামলা চালায় কলকাতার আমেরিকান সেন্টারে। ইসলামী জঙ্গি হানায় 4 জন পুলিশ কনস্টেবল এবং একজন বেসরকারি নিরাপত্তা কর্মী নিহত হয়। আহত হয় আরও 20 জন। হামলার দায় স্বীকার করে হরকতুল জিহাদ আল ইসলামী মানে হুজির নেতা ফরহান মালিক এবং কমান্ডো নামে আরেকটি ইসলামী জঙ্গি সংগঠনের সদস্য আসিফ রাজা। আর এই ঘটনার পরেই তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সীমান্ত এলাকায় খারিজি মাদ্রাসাগুলোকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছিলেন। সে সময় বুদ্ধবাবু বলেছিলেন, সীমান্তবর্তী কিছু মাদ্রাসা সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে উঠেছে। তার এই মন্তব্য নিয়ে সেই সময় রাজ্য জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। ভোট রাজনীতির স্বার্থে সেই সময় নিজের দলের চাপেই একেবারে ঢোক গিলতে বাধ্য হয়েছিলেন বুদ্ধবাবু। কিন্তু তিনি সে সময় যে সত্য কথাটি বলেছিলেন তার দিকে আমল করা হয়, যার ফল ভুগতে হয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতকে। আজ পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালা বদলের পর নতুন সরকার আমল দিয়েছে বুদ্ধবাবুর সেদিনের বক্তব্যের দিকে। বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল বিজেপি নেতৃত্বের মুখে উঠে এসেছে বুদ্ধদেব ভট্টাচার্যের সেদিনের সেই বক্তব্যের গুরুত্বের কথা। পশ্চিমবঙ্গের চলমান সমস্ত অবৈধ অর্থাৎ সরকার অনুমোদিত নয় এমন মাদ্রাসার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যেই 18 সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাজ্যের 12টি জেলায় থাকা সমস্ত খারিজি মাদ্রাসাগুলোর তথ্য পর্যালোচনা করবে। 21শে জুলাইয়ের মধ্যেই কমিটিকে রিপোর্ট দিতে হবে রাজ্যের সংখ্যালঘু দপ্তরে। আর এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। মূলত যে 12টি জেলায় খারিজি মাদ্রাসাগুলোর দিকে নজর দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ জেলাই কিন্তু ওই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া। এছাড়াও রয়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি এবং হাওড়া। বিশেষ কমিটি খতিয়ে দেখবে এখানকার এই যে মাদ্রাসাগুলো রয়েছে এই মাদ্রাসাগুলোতে কি কি পড়ানো হচ্ছে, কারা শিক্ষাদান করছেন ইত্যাদি ইত্যাদি। আর সরকারের এই নির্দেশে পশ্চিমবঙ্গের খারিজি মাদ্রাসাগুলোর থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছেন ওই বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থী এবং জঙ্গি সংগঠনগুলো। সূত্র বলছে এদের নাকি একেবারে রাতের ঘুম উড়ে গেছে, কারণ ভারতে থাকা খারিজি মাদ্রাসাগুলো আসলে ওই জঙ্গি তৈরির আতুরঘর। এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। একাধিক ঘটনা এই অভিযোগকে আবার সত্য প্রমাণও করেছে। ফলে এবার সরকারি উদ্যোগে খারিজি মাদ্রাসাগুলোতে তল্লাশি করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কিনা এখন সেটাই সবচেয়ে বড় কথা। ইতিমধ্যেই যে তথ্য সামনে এসেছে তাতে কিন্তু চক্ষু চড়ক গাছে ওঠার জোগাড়। একটি জেলায় সরকারি স্কুলের সংখ্যার থেকে বেশি অবৈধ মাদ্রাসা। ভাবতে পারছেন? উত্তর দিনাজপুর জেলাতে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে 285টি খারিজি মাদ্রাসা। রাজ্য সরকারকে দেওয়া জেলা শাসকের রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একটি জেলাতেই এত খারিজি মাদ্রাসা গজিয়ে উঠল কিভাবে? সরকারি সাহায্য ছাড়া 285টি খারিজি মাদ্রাসা চলছে কিভাবে? সেখানে কি শেখানো হচ্ছে? খারিজি মাদ্রাসাগুলোতে চালাতে যে অর্থ লাগছে সেই অর্থ কোথা থেকে আসছে? আপনারা জানেন যে এই খারিজি মাদ্রাসাগুলো কিন্তু কোনো সরকারি সিলেবাস ফলো করে না, নিজেদের ইচ্ছে মতো যা খুশি শেখায়, মূলত ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এই খারিজি মাদ্রাসাগুলো থেকে পাশ করলেও মেলে না কোনো সার্টিফিকেট। তবে কিসের টানে কিসের কারণে এত খারিজি মাদ্রাসা?
কারা যাচ্ছে এখানে পড়তে? ইসলাম পড়ানোর আড়ালে কি তবে দেওয়া হচ্ছে জেহাদি শিক্ষা, করা হচ্ছে মগজ ধোলাই? দেখুন, পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা বিশ্বের কাছেই কিন্তু এই খারিজি মাদ্রাসা একটা বড় হুমকি। বেশ কিছু উদাহরণই কিন্তু তার অকাট্য প্রমাণ। পশ্চিমবঙ্গের বুকে যতগুলো জঙ্গি কার্যকলাপ সংঘটিত হয়েছে তার প্রায় প্রত্যেকটার পেছনেই রয়েছে এই খারিজি মাদ্রাসার হাত। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ড। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ মানে জেএমবির সদস্যরা বোমা তৈরি করছিল, সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে, আর যাতে 2 জেএমবি সদস্য শাকিল আহমেদ এবং শোভান মারা যায়, অন্য একজন আহত হয়েছে। বিস্ফোরণের পর পুলিশ বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, 55টিরও বেশি তাজা বোমা, আরডিএক্স, হাতঘড়ি, ডায়াল এবং বিভিন্ন সিম কার্ড উদ্ধার করেছিল। পরে তদন্তে জানা যায় এই ভয়াবহ বিস্ফোরণের মূলে ছিল খারিজি মাদ্রাসার হাত। জঙ্গি মডেলটির মূল ঘাঁটি ছিল বর্ধমানের শিমুলিয়া খারিজি মাদ্রাসা এবং মুর্শিদাবাদের মুকিমনগর খারিজি মাদ্রাসা। এখানেই শেষ নয়, 2020 সালে পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে অভিযান চালিয়ে একাধিক আল কায়দা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। এর পেছনেও ছিল মুর্শিদাবাদের একটি খারিজি মাদ্রাসার শিক্ষক আব্দুল মমিন মণ্ডল। আবার 2017 সালে বসিরহাট এবং বাদুরিয়া অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার পর উঠে আসে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে এই ধরনের একাধিক খারিজি মাদ্রাসার প্রসঙ্গ। এই মাদ্রাসাগুলোর ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটে। এই খারিজি মাদ্রাসাগুলো জাতীয় সুরক্ষার জন্য একটা বড় প্রশ্নচিহ্ন বটে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনার বসিরহাট এবং তার পার্শ্ববর্তী এলাকাতে প্রায় 600 খারিজি মাদ্রাসা রয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। কারণ সীমান্তবর্তী এলাকায় খারিজি মাদ্রাসা গড়ে তুললে একাধিক ফায়দা। প্রথমত, সীমান্তবর্তী এলাকায় গরিব পরিবার এবং অনাথ শিশুদের দুর্বলতার সুযোগ নিয়ে উগ্রপন্থায় একেবারে তাদের মগজ ধোলাই করা যায়। আর দ্বিতীয়ত, সীমান্ত পেরিয়ে জঙ্গি সদস্যরা সহজেই এই খারিজি মাদ্রাসাগুলোতে আশ্রয় নিতে পারে, যেখান থেকে পরবর্তীতে ভারতের যে কোনো প্রান্তে ছড়িয়ে পড়তে পারে তারা। এই মাদ্রাসাগুলো কোনোভাবেই কিন্তু নথিভুক্ত নয়, তাই এর নির্দিষ্ট সংখ্যা সঠিকভাবে জানা কিন্তু সম্ভব হয়নি। তবে তথ্য বলছে রাজ্যে খারিজি মাদ্রাসার সংখ্যা প্রায় 6000 ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের জঙ্গি সংগঠন হুজিবির মূল নেতৃত্বই উঠে এসেছে এই খারিজি মাদ্রাসা থেকে। জেএমবির সামরিক কমান্ডার সিদ্দিকুল ইসলাম সংগঠনের জন্য জঙ্গি জমায়েত করেছিল খারিজি মাদ্রাসা থেকেই। আবার আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহর সঙ্গেও প্রত্যক্ষ যোগ রয়েছে খারিজি মাদ্রাসার। তবে শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এই খারিজি মাদ্রাসার উদাহরণ নেহাতি কম নয়। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণের পর আন্তর্জাতিক অর্থ সাহায্য নিয়ে গড়ে ওঠা হাজার হাজার এই খারিজি মাদ্রাসা সামনে এসেছিল। এই মাদ্রাসাগুলোই সোভিয়েত বিরোধী মুজাহিদ তৈরি করার একটা কারখানায় পরিণত হয়েছিল। ওসামা বিন লাদেন গোষ্ঠী তাদেরই অন্যতম। আরবিতে তালিব শব্দের অর্থ হলো ছাত্র, যার থেকেই এসেছে ওই তালিবান শব্দটি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত লাল মসজিদের সঙ্গে যুক্ত নারী এবং পুরুষদের দুটো বৃহৎ খারিজি মাদ্রাসা উগ্রপন্থার আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছিল। স্বভাবতই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে গজিয়ে ওঠা এই খারিজি মাদ্রাসাগুলো নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় হুমকি। আর বলতে বাধা নেই, পশ্চিমবঙ্গে গত 15 বছরে এই খারিজি মাদ্রাসার বারবারন্ত চোখে পড়ার মতো। একটি জাতিকে ভোট ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য তথা দেশের নিরাপত্তাকেই কি তবে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছিল? পশ্চিমবঙ্গের অধোগতি রাজনীতির হাত ধরেই রাজ্যে জঙ্গি প্রবেশ ঘটেছে মূলত পড়শি দেশ থেকে। আজ তাই দেশকে জঙ্গি হুঁশিয়ারি থেকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই খারিজি মাদ্রাসাগুলোকে সরকারি র্যাডারে আনা অত্যন্ত জরুরি। খারিজি মাদ্রাসাগুলোতে যদি কোনো অনুপ্রবেশকারী বসবাস করে তবে তাদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। আর এর থেকেও বোধহয় বেশি জরুরি,
যে রাজনৈতিক মতাদর্শের মানুষগুলো এই খারিজি মাদ্রাসাগুলোর সপক্ষে মুখ খুলছেন তাদেরকেও চিহ্নিত করা। আজ এ পর্যন্ত, নমস্কার।